নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি প্রিন্স মণ্ডল। এই পর্বে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আর এই দুটো রাজনৈতিক দলের কথা বলতে গেলে নিশ্চিতভাবেই উঠে আসে বামপন্থী তথা সিপিআইএম পার্টির কথা। সেই কারণেই আপনাদের কাছে আবেদন থাকবে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আপনারা নিশ্চিতভাবে আপনাদের মতামত প্রকাশ করবেন। আর যদি মনে হয় এই কথাগুলো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন, তাহলে পরে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন এই প্রতিবেদনটিকে, তাহলেই অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আর আমাদের কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন এ প্রত্যাশা রেখেই আসি প্রতিবেদনের মূল বিষয়ে। যে কথা বলছিলাম, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূল ও বিজেপি কোথায় নিয়ে যেতে চাইছে এরা রাজ্য রাজনীতিকে, এবং রাজ্যের মানুষকে কোন পথে এরা পরিচালিত করতে চাইছে। আজকে মানুষ এদের রাজনৈতিক বক্তব্য এবং এদের ধর্মীয় বক্তব্যের কারণে মানুষ বিভ্রান্ত। আচ্ছা, সত্যি কি এরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে? রাজ্যের একটা অংশের রাজনৈতিক মহলের পক্ষ থেকে একথাও বলা হচ্ছে যে এই দুটো রাজনৈতিক দল মিলে মানুষকে বিভ্রান্ত করছে রাজনৈতিকভাবে। কিভাবে বিভ্রান্ত করছে এই কথা বলতে গেলে দেখুন, একদিকে বাংলাদেশকে কেন্দ্র করে আমাদের রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি, তৃণমূল থেকে আসা বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী, তিনি রাজ্যের একাধিক জায়গায় মনে করা হচ্ছে তিনি হিন্দুদের নিয়ে রাজনীতি করতে চাইছেন। তার বক্তব্যের মধ্যে একথাই উঠে আসছে, এরকমই উল্লেখ পাওয়া যাচ্ছে বলেই মনে করা হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি, একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষমূলক মনোভাব তৈরি হচ্ছে তার কথার উপরে দাঁড়িয়ে। একথা বলা হচ্ছে হিন্দুরা, সনাতনীরা নাকি সংকটে। আর যদি এটা হয়, আর যদি বঙ্গ বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে থাকে, মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন করে দেওয়ার যে অভিযোগ সেটা যদি সত্য হয়, তাহলে অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসই বা বাদ যায় কিসে? কেনই বা তারা পিছিয়ে থাকে? সেই কারণেই তো তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা একাধিক উস্কানিমূলক ধর্মের ভিত্তিতে মানুষকে বিভ্রান্ত, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করতে চাইছে বলেই মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক হুমায়ুন কবির, তিনি ইতিমধ্যে বলেই ফেললেন তিনি বাবরি মসজিদ তৈরি করবেন। দেখুন, ধর্ম যে কেউ করতেই পারে, কোনো ধর্মের প্রতি কারোর কোনো বিদ্বেষ থাকা উচিত নয়, আমারও নেই। আপনি ধর্ম করতেই পারেন, আপনি মন্দির মসজিদ বানাতেই পারেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু রাজনৈতিক দলের কর্তব্য কি হওয়া উচিত? রাজনৈতিক দল তো মন্দির মসজিদ বানাবে না। তারা রাজনীতি করতে এসে রাজনৈতিক ময়দানে মানুষের কল্যাণে কাজ করবে। তারা বিশেষ কোনো সম্প্রদায়ের কল্যাণে তারা কাজ করবে না। বিশেষ সম্প্রদায়ের কল্যাণে কাজ করবে ধর্মগুরুরা, যারা ধর্ম নিয়ে সবসময় চর্চা করে থাকেন। তারা রাজনীতিতে আসবেন না, আসা উচিতও নয়। স্বাভাবিকভাবেই যেখানে দাঁড়িয়ে একদল ধর্ম নিয়ে রাজনীতি করছে, হিন্দুত্ববাদী রাজনীতি করবার চেষ্টা করছে বলে অভিযোগ বঙ্গ বিজেপি, অন্যদিকে শাসক দলের একাধিক নেতা একদিকে হুমায়ুন কবির বলে ফেললেন তিনি মসজিদ তৈরি করবেন, অন্যদিকে সম্প্রতি উল্লেখযোগ্যভাবে আরেকবার বিতর্ক তুলে দিলেন রাজ্য রাজনীতিতে ফিরহাদ হাকিম, রাজ্যের সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী এবং কলকাতার মেয়র। তিনি বললেন সংখ্যালঘু সম্প্রদায় একদিন ভারতবর্ষের সংখ্যাগুরু হবে, তারাই একসময় বিচার দেবে। কোন উদ্দেশ্যে কথা বলার? তাহলে তিনিও চাইছেন এই বিষয় নিয়ে রাজ্যের শাসক দল, তার নেত্রী মমতা ব্যানার্জির মুখ থেকে এখনো একটি কথাও শোনা যায়নি এই বিষয়গুলোকে কেন্দ্র করে। ঠিক সেইভাবেই মানুষকে এই দুটো রাজনৈতিক দলই ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চাইছে বলেই রাজনৈতিক মহলের একটা অংশের পক্ষ থেকে বারে বারে এই অভিযোগ তোলা হয়েছে। রাজ্যের মানুষ যখন শোষিত, বঞ্চিত, নিপীড়িত, রাজ্যের মানুষ যখন কর্মহীনতায় ভুগছে, কর্মসংস্থান নেই রাজ্যে, সেই টাটা কারখানা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হবার পর আজ পর্যন্ত একটা কারখানাও আমাদের রাজ্যের শাসক দল গড়ে তুলতে পারেনি। একটা ছোট বা বড় মাঝারি শিল্পের ফিতে এখনো কাটতে দেখা যায়নি শাসক দলের কোনো নেতা, কোনো মন্ত্রীকে। অর্থাৎ বেসরকারি ক্ষেত্রেও কর্মহীনতায় ভুগছে রাজ্যের মানুষ। একথা ঠিক, একটি সরকারি সংস্থায় সব অংশের মানুষকে চাকরি দেওয়া যায় না, একথা ঠিক। তাহলে তো বেসরকারি শিল্প গড়ে তোলা দরকার, বেসরকারি ক্ষেত্রে মানুষের কর্মসংস্থান দরকার, সেটা হয়নি। শিল্প গড়ে ওঠেনি পশ্চিমবঙ্গে।
কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, শ্রমিক তার ন্যায্য মজুরি পাচ্ছে না, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হচ্ছে, স্বল্প বেতনে তারা কাজ করতে বাধ্য হচ্ছে। অন্যদিকে সরকারি ক্ষেত্রে চাকরি নেই বললেই চলে এক প্রকার, যেখানে যা চাকরি আছে সেখানেও দুর্নীতির অভিযোগ। রাজ্যের মানুষ অতিষ্ঠ, রাজ্যের মানুষের প্রাণ ওষ্ঠাগত। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির পরে একের পর এক কেন্দ্রীয় সরকার অধীনস্থ রাষ্ট্র সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়া, কোথাও কোথাও দুর্বল করে দেওয়া, কোথাও কোথাও কর্মচারী ছাঁটাই করা, কর্মচারী নিয়োগ বন্ধ, বিভিন্ন সমস্যা আছে। লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে রয়েছে রেল, বিএসএনএল সহ বিভিন্ন সরকারি রাষ্ট্র সংস্থাগুলোতে শূন্য পদ পড়ে রয়েছে, সেখানে কর্মচারী নিয়োগ হচ্ছে না। অতএব শিক্ষিত সমাজের একটা বড় অংশ বেকার বাহিনীতে পরিণত হয়েছে, তাদের মনে একটা জ্বালা তৈরি হয়েছে, বেকারত্বের জ্বালায় তারা ভুগছেন। অন্যদিকে রাজ্যের বঞ্চিত বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে বঞ্চিত চাকরি প্রার্থীরা, তারা চাকরি পাচ্ছে না, তারা লড়াই আন্দোলন করছেন, ক্ষুব্ধ হচ্ছেন তারা রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দলের প্রতি। একদিকে যখন মুখ্যমন্ত্রী বলছেন জগন্নাথ মন্দির বানাবেন, অন্যদিকে এই অধিকার তাকে কে দিয়েছে বলে হুঙ্কার ছাড়ছেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারী এই জগন্নাথ মন্দির করছেন রাজ্যের কোষাগারের পয়সায়, সে বিষয়ে যখন তিনি প্রতিবাদ জানাচ্ছেন, তিনি একথা একবারও তার মুখ থেকে বলতে শোনা যায়নি যে কেন একটা কারখানা তৈরি হলো না, কেন চাকরি নেই, কেন দুর্নীতির অভিযোগে অভিযুক্তরা একের পর এক জামিনে মুক্ত হয়ে যাচ্ছেন, সেই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীকে খুব একটা কথা বলতে শুনতে পারছি না আমরা। এই যে সম্প্রতি আরজিকর কাণ্ডে একমাত্র সেই কলকাতা পুলিশ যে অভিযোগে গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে, তাকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে। এক কথায় কলকাতা পুলিশের কথায় শিলমোহর দিয়েছে, একথা বলা যেতেই পারে। অতএব সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, তার বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু সেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তারা জামিনে মুক্ত, সিবিআই চার্জশিট দিতে পারেনি। এই বিষয় নিয়ে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। তাহলে যে অভিযোগগুলো করা হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে যে একটা বোঝাপড়া রয়েছে, একথা কি তাহলে সত্য বলে ধরে নিতে হবে? আর এটাই ঘটছে। রাজ্যের একটা বড় অংশের মানুষ যারা শোষিত, নিপীড়িত, বঞ্চিত, তারা কিন্তু ধীরে ধীরে এই বামপন্থীদের এই অভিযোগটা বিশ্বাস করতে শুরু করেছে। একের পর এক দুর্নীতি থেকে জামিনে মুক্ত হচ্ছেন অভিযুক্তরা। সর্বশেষ জামিনে মুক্ত হলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই সিবিআই এর কারণে। স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ এই মোদি এবং দিদি অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বোঝাপড়া আছে বলে এই অভিযোগটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। কেন বিশ্বাস করবে না? আর এই সিবিআই এই যে ব্যর্থতা বলে যেটা অভিযোগ করা হচ্ছে, আচ্ছা সিবিআই পরিচালিত হয়তো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, তাহলে কি পদক্ষেপ গ্রহণ করেছে এই বিষয় নিয়ে? আমরা দেখেছিলাম এই অভয়ার মৃত্যুর পর অভয়ার বাবা মা দেখা করতে চেয়েছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে, এবং অমিত শাহ কলকাতা এলেন, পশ্চিমবঙ্গে এলেন, তাদের সঙ্গে দেখা করলেন না। শুভেন্দু অধিকারী তিনি বড় মুখ করে বলেছিলেন, হয়তো যদি আমার ভুল না হয়ে থাকে, যে তিনি অভয়ার বাবা মাকে দেখা করবার ব্যবস্থা করে দেবেন অমিত শাহের সঙ্গে, বিজেপির প্রধান একজন মুখ। সেটা করতে পারলেন না, অমিত শাহ দেখা করলেন না। তাহলে অমিত শাহ কি জানতেন যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, অভয়ার ন্যায় বিচারের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? সেটা কি তিনি জানতেন? তাহলে এটা তো এই চিন্তা ভাবনা তো করাটা অস্বাভাবিক কিছু নয়। তাহলে যখন রাজ্যের মানুষ ধরে ফেলেছে যে এই দুটো শাসকই রাজ্যের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের পক্ষে কথা বলছে না, নিয়োগ কর্মসংস্থানের বিষয়ে কথা বলছে না, মানুষ ক্ষুব্ধ হচ্ছে দুটো রাজনৈতিক দলের উপরে, তখন স্বাভাবিকভাবেই চিন্তা ভাবনা করলো যে বামপন্থীরা যে অভিযোগটা করে আরএসএস এর সমর্থনে তৃণমূল কংগ্রেস চলছে, সেই আরএসএস এর কথাই কি এই ধর্মীয় বিভাজন, এই ধর্মের রাজনীতি সামনে তুলে নিয়ে আসা, যাতে করে মানুষ বিভ্রান্ত হতে পারে, মানুষ ভুল বুঝতে পারে, এবং এই শোষণ বঞ্চনা যে বঞ্চিত যে হচ্ছে, এই শোষণ বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করার ক্ষেত্রে প্রধান বিরোধী দল বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল যে ব্যর্থ, এটা যাতে রাজ্যের মানুষ ভুলে যেতে পারে,
রাজ্যের মানুষের মনটাকে অন্যদিকে ঘুরে যেতে পারে। সেই কারণেই এই ধর্মীয় বিভাজন মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, মানুষকে রাজনৈতিকভাবে বিভ্রান্ত করবা। আর সেই সময় দাঁড়িয়ে আমরা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করলাম প্রত্যেকটা ক্ষেত্রে শোষণ, বঞ্চনা, দুর্নীতি এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে বামপন্থীরা, বিশেষ করে সিপিআইএম পার্টি। তারা দীর্ঘ 12 বছর ক্ষমতায় তারা নেই, 11 সাল থেকে তারা ক্ষমতায় নেই। তা সত্ত্বেও মানুষের দুঃখ দুর্দশা নিয়ে, শোষণ, বঞ্চনা, দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে। যখন এই রাজ্যের শাসক দলের দুর্নীতি, শোষণ ও বঞ্চনার প্রতি মানুষের আস্থা হারিয়ে, বিশ্বাস হারিয়েছে, সেই সময় বিজেপিকে অবলম্বন হিসেবে আঁকড়ে ধরেছিল রাজ্যের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ। কিন্তু পরবর্তীকালে দেখলো এই একই রাস্তায় চলছে। মনে করা হচ্ছে যে এই বিজেপিও, বঙ্গ বিজেপিও, রাজ্যের মানুষ বঙ্গ বিজেপির কাছ থেকেও আশা হতো, ভরসা হারালো, বিশ্বাস হারালো। সেই সময় বামপন্থীরা এখন ধারাবাহিকভাবে এই লড়াই আন্দোলন করে চলেছেন। আপনারা জানেন সম্প্রতি বিড়ি আন্দোলন করে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছে এই বামপন্থী লড়াই আন্দোলনের মধ্য দিয়ে, সিপিআইএম পার্টি সিআইটিউর লড়াই আন্দোলনের মধ্য দিয়ে। সেই সময় মানুষের বিশ্বাসটা আরো গাঢ় হলো এই বামপন্থার প্রতি, বামপন্থীদের প্রতি মানুষের বিশ্বাস আবার ফিরে আসতে লাগলো। ধীরে 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 মানুষ আবার বামপন্থীদের দিকে ঝুঁকতে লাগলো। ধীরে ধীরে বামপন্থীরা শক্তি বৃদ্ধি করতে লাগলো। আর এইটা দেখলো, এইটাই হচ্ছে দুই শাসকের অশনি সংকেত। বামপন্থীরা যদি শক্তি বৃদ্ধি হয়, আগামী দিনে মানুষ যদি বামপন্থার দিকে সমর্থন জানায়, তাহলে তাদের অস্তিত্ব বিপন্ন পশ্চিমবঙ্গের বুকে। সেই কারণে মানুষকে বিভ্রান্ত করবার জন্য, বামপন্থীদের থেকে মানুষকে আবার ফিরিয়ে নিয়ে আসার তাগিদে তারা এই ধর্মীয় বিভাজনের ভিত্তিতে কাজ করে চলেছে, মানুষকে রাজনৈতিকভাবে বিভ্রান্ত করতে চাইছে। আর এটা যে ঠিকভাবে বামপন্থীরাও সেটা বুঝতে পারছে, যার ফলেই তো আন্দোলন ধীরে ধীরে তারা আরো তীব্র করছে। যতই তারা বিভ্রান্ত করুক, মানুষকে বিভ্রান্ত করতে চাক, মানুষ কিন্তু আর বিভ্রান্ত হতে চাইছে না। সেই কারণেই তো এই আরজিকর কাণ্ডের কেন্দ্র করে যে সারা রাজ্যব্যাপী উত্তাল হয়েছিল, রাজ্যের সমস্ত নারী পুরুষ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ বামপন্থার পথে চলা যে লড়াই আন্দোলন, তাতে সামিল হয়েছিল। ঠিক সেইভাবেই সন্দীপ ঘোষের সিবিআই চার্জশিট দিতে না পারার কারণে এই সন্দীপ ঘোষ জামিনে মুক্ত হয়ে যায়, অভিজিৎ মণ্ডল জামিনে মুক্ত হয়ে যায়। আবার প্রতিবাদ শুরু হয়। বামপন্থীরা এবার সরাসরি ময়দানে নেমে পড়েছেন মানুষের দাবি নিয়ে। এই অভয়ার ন্যায় বিচারের দাবিতে মানুষ দুর্নীতি, স্বজন পোষণ, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে আবার রাস্তায় মানুষ, এবং এই বামপন্থীদের সমর্থনে মানুষ পিল করে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে। বামপন্থীরা শক্তি বৃদ্ধি হচ্ছে। আমি এর আগে একটা প্রতিবেদনে আমি বলার চেষ্টা করেছিলাম, আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে আপনি মনে রাখবেন, যদি এইভাবে চলতে থাকে, যদি শাসক এবং প্রধান বিরোধী দল নিজেদেরকে না শুধরান, যদি কর্মসংস্থানের দিকে মন না দেন, যদি সিবিআই ইডিকে সঠিকভাবে পরিচালিত না করতে পারেন প্রধানমন্ত্রী দপ্তর এবং অর্থমন্ত্রীর দপ্তর, এই দুর্নীতির বিরুদ্ধে যদি সঠিকভাবে তদন্ত করতে না পারে, সঠিকভাবে তদন্ত না হয়, এই সিবিআই তদন্ত যদি মানুষ সন্তুষ্ট না হন, যদি কর্মসংস্থানের পক্ষে এই দুটো শাসক দল যদি কথা না বলেন, সতর্ক যদি না হন, তাহলে নিশ্চিতভাবে মনে রাখবেন বামপন্থীরা আগামী দিনে শক্তি বৃদ্ধি করতে চলেছে এবং একটি উল্লেখযোগ্য সাফল্য তারা অর্জন করতে চলেছে আগামী 26 সালের বিধানসভা নির্বাচনে। এমনকি আমি একথা বলছি না এক্ষুনি পট পরিবর্তন হয়ে যাবে, এক্ষুনি বামপন্থীরা ক্ষমতায় চলে আসবে, তবে যে কথা বলছিলাম অবধারিতভাবে এই দ্বিচারিতার কারণে, ধর্ম নিয়ে সুড়সুড়ি দেওয়ার কারণে, ধর্মের ভিত্তিতে বিভাজন করবার কারণেই শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ তারা ধর্ম নিশ্চিতভাবে পালন করবেন। যদি তার পেট চলে, তার সংসার, তার সন্তান সন্ততির শিক্ষাদানের ব্যবস্থা যদি ঠিক মতো করতে পারে, তারপরে তো সে ধর্ম করবে। যদি তার হাতে কর্মসংস্থান না থাকে, তারা যদি অর্থ না থাকে ধর্ম পালন করবার, ধর্ম পালনের ক্ষেত্রে সঠিকভাবে মন বসতে পারে না। আমার সন্তান ঠিকভাবে খাবার পাচ্ছে না, ঠিকভাবে শিক্ষার ব্যবস্থা নেই, শোষিত বঞ্চিত আর্থিক অনটন, সেখানে ধর্মের ক্ষেত্রে কখনো মন বসতে পারে না। যে ভগবানের উপাসন, যে ঈশ্বরের বা আল্লাহর আরাধনা করুক না কেন, যদি আর্থিকভাবে সচ্ছল না থাকে, ধর্মের প্রতি মন বসে না, ধর্মের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। এটা মানুষ কিন্তু ধীরে ধীরে ধরে ফেলেছে দুই শাসক, একদিকে রাজ্যের শাসক, একদিকে কেন্দ্রের শাসক, তাদের কথা বা তাদের মানসিকতা বুঝতে পেরেই
বামপন্থীদের দিকে ঝুঁকছে। আর এই দুই শাসক, রাজ্যের প্রধান বিরোধী দল এবং শাসক দল যদি সতর্ক না হয়, আগামী দিনে অবধারিতভাবে বামপন্থীরা হচ্ছে দ্বিতীয় স্থানে উঠে আসবে। এখানে কোনো দ্বিমত থাকার কথা নয়, দ্বিমত নেই। এই হচ্ছে আমার আলোচনার বা আমার প্রতিবেদনের মূল বিষয়। নিশ্চিতভাবেই আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। দেখা হবে পরবর্তীকালে আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।